সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন নিউজ আওয়ার এক্সট্রায়। পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে থাকবো আমি বাবলি ইয়াসমিন। নিউজ আওয়ার এক্সট্রা এখানে আমরা সহযোগিতা ক্যাম্পেইন স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। এবং জানিয়ে রাখি, এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে দুজন সম্মানিত অতিথি উপস্থিত আছেন। শুরুতেই পরিচয় করে দিতে চাই তাদের সঙ্গে। ডক্টর আনম এহসানুল হক মিলন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বিএনপি। স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। আমাদের সঙ্গে আছেন সিদ্দিকুর রহমান খান, সম্পাদক দৈনিক শিক্ষা.com। স্বাগত জানাচ্ছি। দর্শক, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর সংস্কারের নানা দিক আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে শিক্ষা খাতের সংস্কারের বড় একটি তাগাদা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সংস্কারের কথা নানাভাবে বলা হচ্ছে, তবে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো সংস্কার কিন্তু নজরে আসছে না। সেদিক থেকে যদি বলতে চাই, আমাদের শিক্ষা ব্যবস্থায় নানান পরিবর্তন বিগত সময়গুলোতেও আমরা দেখে এসেছি। বর্তমানে শিক্ষা ব্যবস্থা কোন অবস্থায় আছে, শিক্ষা ব্যবস্থার অতীত, বর্তমান এবং সংস্কার সবকিছু নিয়ে আজ আমরা আলোচনা করব। আমার আজকের শিরোনাম নির্ধারিত হয়েছে শিক্ষা খাতের সংস্কার ও রাজনীতি। ডক্টর আনম এহসানুল হক মিলন, আপনাকে দিয়ে শুরু করি। সেটি হচ্ছে যে আপনার অভিজ্ঞতার জায়গা থেকে যদি বলি, 2001 থেকে 2006 আপনি সে সময়ের সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সে সময়ের প্রেক্ষিতে যদি জানতে চাই, দীর্ঘ একটা সময় এর মাঝে চলে গেছে, বর্তমানে শিক্ষা ব্যবস্থা কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ বিজ্ঞ আলোচক, দৈনিক শিক্ষা.com এর এডিটর সিদ্দিক সাহেব এবং দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এমন একটি প্রশ্ন করেছেন, বিশ্ব সব জায়গায় এগিয়ে যায়, পিছনে কখনো যায় না। কিন্তু আপনি যখন শিক্ষার কথা জিজ্ঞেস করলেন, তখন মনে হলো ইটস লাইক দ্যাট আই মিন ড্রাইভিং মাই কার, লুকিং দ্য রিয়ার ভিউ মিরর, পুটিং মাই কার ইন রিভার্স গিয়ার। অর্থাৎ আমি আমার গাড়ি চালাচ্ছি, রিয়ার ভিউ মিররের দিকে তাকিয়ে, তো পিছনে দেখা যাচ্ছে, তা আমার গাড়িটাকে রিভার্স গিয়ার দিয়ে দিলাম, অথবা আমি গাড়িটাকে পিছনের দিকে নিয়ে যাচ্ছি। তা আমরা শিক্ষাকে সেই জায়গায় নিয়ে যাচ্ছি। সেই জন্যই দেশটি আজকে এই জায়গায় গিয়েছে। আজকে শিক্ষা নিয়ে আলোচনা, রাজনীতি নিয়ে নয়। কিন্তু রাজনীতি এই জন্য একটু বলে ফেললাম, তার কারণ এই যে আন্দোলনটা ঘটল, এদেশের শিক্ষা ব্যবস্থা এতটা খারাপ হয়েছে এবং ছাত্ররা এতটা শিক্ষাঙ্গনে নির্যাতিত হচ্ছে। মিনস আমি অন্য নির্যাতনের কথা বাদ দিলাম, শিক্ষায় তাদের নির্যাতিত হচ্ছে। অর্থাৎ তারা সেখানে সময় ক্ষেপণ করছে, কিন্তু শিক্ষা তারা পাচ্ছে না এবং তার উপযুক্ত মর্যাদাও তারা পাচ্ছে না। সেই জন্যই কিন্তু আজকের এই পরিবর্তনটি, কারণ এই শিক্ষার্থীরাই তারা আন্দোলনটি করেছিল। আর সেই জায়গায় আজকে আমাদের যে দেশ এগিয়ে যাচ্ছে এবং কবে নাগাদ তারা নির্বাচন দিবে, এই কথাটি সঠিকভাবে এখনও আমরা জানতে পারিনি। আমরা জানবো, অবশ্যই জানবো, কিন্তু এটা যে খুব সহজই হয়ে যাচ্ছে বিষয়টা তাও না। ইতিমধ্যেই দেশকে এগিয়ে নেওয়ার জন্য, সংস্কার করার জন্য 6টি কমিটি তারা করেছে, সংস্কার কমিটি করেছে। তার মধ্যে অত্যন্ত দুর্ভাগ্য যে শিক্ষার জন্য কোনো কমিশন তারা করেনি। এটির কারণ কি মনে করছেন? লাস্ট কমিশন হয়েছিল 2010 সালে। কারণটি বলতে গেলে বলতে হয় যে সকলেই চাচ্ছেন তড়িঘড়ি করে দেশটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, ন্যায় বিচারের জন্য, অ্যাডমিনিস্ট্রেশন, সব বিষয়েই তারা চাচ্ছেন তড়িঘড়ি করে একটা সমাধানের দিকে এগোতে চাচ্ছেন। কিন্তু এই যে সময়টা আমরা নষ্ট করছি, বা আমরা কিছুদিন আগে দেখলাম হঠাৎ করে বলা হলো যে পরীক্ষা আমরা দেব না, এবং সরকারও খুব সহজেই মেনে গেলেন এবং বললেন পুরনো পদ্ধতিতে তাদেরকে ইভ্যালুয়েশন করা হবে এবং পরীক্ষা যে কয়টি দেওয়া হয়নি সেই কয়টিকে তারা মার্কিং করে দিবেন। এই বিষয়টা কোনো অবস্থাতে মেনে নেওয়া যায় না, কারণ পরীক্ষা চলছিল। যে কয়টি পরীক্ষা হয়নি সেই কয়টি পরীক্ষার জন্য কিছুটা সময় দিয়ে দিলে হলো। এখন ধরুন আমাদের দেশটা এই অবস্থা আসার পিছনে যে কারণটি আমরা যদি দেখি, 1971 সালে স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ হয়েছিল মাত্র 9 মাসের জন্য। 9 মাসে একটি দেশ স্বাধীন হয়েছে। খুব কম দেশই পৃথিবীতে 9 মাসে স্বাধীন হয়েছে। সেই ক্ষেত্রে এই 9 মাসের জন্য আমাদেরকে অটো প্রমোশন দেওয়া কোনো অবস্থায় বাঞ্ছনীয় ছিল না, বা অটো পাস করানো এটা উচিত ছিল না। আপনি ধরুন মেডিকেল কলেজের ছাত্রী, আপনি 5th ইয়ার আপনি না পড়েই পাস করলেন, তাহলে ভাবুন কী ধরনের ডাক্তার আপনি হতে পারেন। বা আপনি সিভিল ইঞ্জিনিয়ার, আপনি আপনার ফাইনাল ইয়ার পড়েননি, কিন্তু আপনাকে সার্টিফিকেট দিয়ে দেওয়া হলো। তো সেই ক্ষেত্রে তখনই কিন্তু শুরু হলো আমাদের শিক্ষায় ধস নামা। সেই সময় যারা রাষ্ট্র পরিচালনায় দায়িত্বে ছিলেন, তারা এটা ভাবেননি যে এই জায়গাটিতে ছাড় দেওয়া যায় না। 9 মাস কিছুই নয়।
বাদ দিলাম, আমরা 1971 সালে যে ক্লাসে ছিল সেখানেই থাকতো, সেই বছরটি পরীক্ষা হলো না, কিন্তু সেটাকে অটো প্রমোশন দেওয়া 53 বছর পরও কেন আবার সেই একই, অনেকটা একই, যেমনটি বলছিলাম। দিস ইজ দ্য স্টার্টিং অফ আওয়ার জার্নি, বিগিনিং অফ দ্য বিগিনিং ছিল আমাদের সেই 1971 সালে। তারপরে দেখুন এই শিক্ষাকে ধ্বংস করে দেওয়ার জন্য এই নকল প্রবণতাটাকে তখন আনা হলো। সেই নকলের যে মহা উৎসব আমরা দেখেছি, এবং এমন একটি পর্যায়ে গেল যে নকল একটা জাতীয় দাবি হয়ে দাঁড়ালো। রাজনীতিতে যেমন বিনা ভোটে পাস করে, ঠিক বিনা পরীক্ষায় নকলে পাস করতে হবে। সেই জায়গা থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জোটের সরকার এসে আমরা দায়িত্ব পেয়ে সেটাকে সমূলেই আমরা মূলোৎপাটিত করলাম, নকলকে আমরা বন্ধ করলাম, এবং সেই সময়টি 5টি বছরে প্রশ্নপত্র আউট হয়নি, এবং এমন ধৃষ্টতা কাউর ছিল না যে প্রশ্নপত্র আউট করতে পারে বা এই ধরনের চিন্তা চেতনা থাকতে পারে। এখন দেখুন আবার প্রশ্নপত্র আউট হচ্ছে, নকল হচ্ছে, এবং যেই শিক্ষকরা 72 থেকে 2001 সাল পর্যন্ত নকলের সহযোগিতা করেছিল, সেই শিক্ষকরাই আবার 2001 থেকে 2006 পর্যন্ত তারা নকলের বিরুদ্ধাচরণ করে নকলকে বন্ধ করেছিল। আমরা কিন্তু কোনো শিক্ষককে আমেরিকা থেকে ইম্পোর্ট করিনি, ওই শিক্ষকরাই। তার মানে ইট মিনস বিজনেস টু দ্য হেড অফ দ্য স্টেট। গভর্নমেন্ট যদি ঠিক হয় তাহলে সবকিছু ঠিক হবে। অসংখ্য ধন্যবাদ। আসবো জি, আপনার প্রশ্নটি যে জায়গায়, সে জায়গায় যে শিক্ষা কোন পথে, আমি সেটাই বললাম, শিক্ষা ব্যাকওয়ার্ড লিঙ্কেজে যাচ্ছে। জি জি জি, আসছি আপনার কাছে নিশ্চয়ই আবারও। জনাব সিদ্দিকুর রহমান খান, আপনার কাছে আসি। আসলে শিক্ষার সংস্কার নিয়ে আমাদের এতটা চিন্তা এখন কেন করতে হচ্ছে? যেমনটি জনাব ইহসানুল হক মিলন বলছিলেন যে আসলে 53 বছর তো চলে গেছে, তারপরও কেন আমাদের শিক্ষাকে বিশেষ গুরুত্বও দেওয়া হচ্ছে না? যখন 6টা সংস্কার কমিশন তৈরি হলো, শিক্ষার জন্য বিশেষ কমিশন কিন্তু সেখানে নেই। তাহলে এখন এই অবস্থাটা কেন? শিক্ষার সংস্কারের দাবিটা এত জোরালো কেন এখন? জি, আপনাকে ধন্যবাদ। পত্রপত্রিকায় দেখবেন পাত্র চাই পাত্রী চাই এর বিজ্ঞাপনে শিক্ষক কিন্তু থাকে না, অন্য অনেক পেশার নাম উল্লেখ থাকে, শিক্ষক থাকে না। একইভাবে সাংবাদিকও থাকে না। দেখবেন 6টা সংস্কার কমিশন হলো, তার ভিতরে সাংবাদিকদের গণমাধ্যম নিয়ে কোনো কমিশন হয়নি, শিক্ষা নিয়ে কোনো কমিশন হয়নি। এটা মিলন ভাই বলেছেন, একটা ব্যাখ্যা দিয়েছেন সুন্দর, কিন্তু আমি মনে করি যে এটা কিছুটা অবহেলা, কিছুটা কম গুরুত্ব পাওয়া। এই আপনার অনুষ্ঠান শুরুর আগে আমি শুনছিলাম যিনি মাত্র 1.5 মাস আগে শিক্ষা সচিব হয়েছেন, তিনি ক্যাবিনেট সেক্রেটারি পদে তার নতুন অর্ডার হয়েছে। তো খোঁজখবর নিলাম কে শিক্ষা সচিব, বলে কেউ জানে না। তো শিক্ষা সচিবের মতো গুরুত্বপূর্ণ পদ, সেটা তো জানতে হবে, ধারণা থাকতে হবে কে আসছেন, কার আসা উচিত। এখন তো আর আওয়ামী লীগের সরকার না যে একজন আর পছন্দে একজনকে দিয়ে দিলাম, সে পারুক আর না পারুক। এখন যে সময়টা, সেই সময় আমরা আশা করি যার অভিজ্ঞতা বেশি, যার এই বিষয়ে সে অনেক কিছু জানেন, দেওয়ার মতো কিছু আছেন, তাদের কাউকে দেওয়া উচিত। তো আমি আরেকটু বলি, মিলন ভাইয়ের সাথে একটুখানি দ্বিমত। সেটা হলো 72 সনে যেটা মিলন ভাই বলেছেন যে অটোপাস দিয়েছে, আমার জানা মতে এই ভূখণ্ডে প্রথম অটোপাস না, প্রথম যেটা পার্টিশন পাস 47-এর দেশভাগের সময় একটা পাস হয়েছিল। ডিগ্রি 2 বছর পরীক্ষা ছিল, অনেকে অনেকগুলো পরীক্ষা দিতে পারেনি। তো দেশ বিভাগের পরে তাদের সবাইকে পাস বলে দেওয়া হয়েছিল, সেটার নাম পার্টিশন পাস। 72 সনে কিন্তু শ্রেণীকক্ষে মানে 6 থেকে 7-এ ওঠা, 8 থেকে 9-এ ওঠা, তাদেরকে অটোপাস দেওয়া হয়েছে। পাবলিক পরীক্ষা কিন্তু অটোপাস হয় নাই। প্রথমে একটা ঘোষণা হয়েছে, তারপরে শিক্ষাবিদরা প্রতিক্রিয়া দেখিয়েছেন নেতিবাচক, তারপর ওই সময়কার সরকার সেটা পাল্টে আবার পরীক্ষা নিয়েছে। তবে সেই পরীক্ষা একটু খোলামেলা, সেই পরীক্ষা একটু নকল, সেই পরীক্ষা একটু অন্যভাবে হয়েছে। সেইটা শুরু অবশ্য যে পরীক্ষা নকল, যেটা মিলন ভাইয়ের হাতে এসে 2001 থেকে 6-এ সেই নকলের জবনিকাপাত হয়েছে। তো সেটি কিন্তু আবার আমরা দেখেছি গত 5, 7, 10 বছর আগে সেটা অন্য ফরম্যাটে, সেটা খুবই দুর্ভাগ্যজনক। আমি শুনলাম একদিন 2012 বা 13-তে ওই সময়কার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাহেব উনি সাংবাদিকদের ডেকে ঘোষণা দিলেন সরকারের লক্ষ্য হলো 100% পাস। আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই অক্সফোর্ড কেমব্রিজেও তো ফেল আছে, সেখানে তো দুনিয়ার মেধাবী ছাত্রছাত্রীরা ভর্তি হয়, তো 100% পাস এই বাংলাদেশের সবাই কি এত মেধাবী হয়ে গেল? 100% পাস কীভাবে সরকারের লক্ষ্য হতে পারে, সিদ্ধান্ত হতে পারে? তো পরে জানলাম শিক্ষা বোর্ডগুলোর পরীক্ষা নিয়ন্ত্রকদের ডেকে বলা হয়েছে কেউ যেন ফেল না করে, না লিখলো মানে পাস দিতে বাধ্য। মিলন ভাই যে নকলটা বন্ধ করেছিলেন, নকলটা ঠিক ওই ফরম্যাটে আসে নাই,
কিন্তু তার থেকে আরও খারাপভাবে আমরা গত 10-15 বছরে দেখেছি যে পাস, এবং সেই পাশের আপনারা দেখতে পান যে এই যে কেউ বলে IMGPA 5, তারপরে এই যে ইংরেজির যে কী অবস্থা, বিদেশে গেলে কী অবস্থা, এটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি আর টু দি পয়েন্টে কারো নাম উল্লেখ করতে চাই না। আমি আরেকটু বলি, সেটা হলো প্রাইমারির একজন উপদেষ্টা আমরা পেলাম, ভালো মানুষ, শিক্ষিত মানুষ, খুবই অমায়িক, কিন্তু আপনিও আমিও বা আমরা যারা দর্শক আছি শিক্ষা নিয়ে কাজ করি, আমরা এখনও পর্যন্ত ওরকম কোনো সংস্কারের বিষয় দেখিনি। অথচ গত 5-7 বছরে যে শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন জাকির হোসেন, তার বিরুদ্ধে টাকার বিনিময়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ, তার সরকারি বাড়িতে এসে সেই যারা ঘুষ দিয়েছেন তারা এসে টাকা আদায় করেছেন, কিন্তু সেটা নিয়ে কোনো সংস্কার। 3য় ধাপের প্রাথমিকের নিয়োগ পরীক্ষা, সেখানে প্রশ্ন ফাঁস হয়েছে, সেটা নিয়ে উচিত ছিল সেই পরীক্ষাগুলো বাদ দিয়ে নতুন করে পরীক্ষা নেওয়া বা খাতা মূল্যায়ন বা কিছু একটা করা, কিন্তু আমি দৃশ্যমান প্রাইমারিতে কোনো কিছু দেখি না। একইভাবে মাধ্যমিকে দেখেন, পাঠ্য বই নিয়ে সবচেয়ে বেশি খুব খারাপ মানে যেটা হয়েছে, শিক্ষার ক্ষতি করেছে গত 10-15 বছরে, সেটা পাঠ্য বইতে। পাঠ্য বই একটা কমিটি হয়েছে 10 থেকে 15 দিন আগে। কমিটির কাজ ছিল নতুন শিক্ষাক্রমের নামে কত শত কোটি টাকা বা কত হাজার কোটি টাকা লুটপাট হয়েছে সেটার একটা হিসাব নিকাশ করতে। সেই কমিটির যিনি প্রধান তিনি কাজ করছেন না। খোঁজ নিয়ে দেখলাম গতকাল পরশু যে ওই কমিটির প্রধান আগের যে মন্ত্রী একজন আপনারা দেখতে পাচ্ছেন যে বারবার রিমান্ডে নেওয়া হচ্ছে তাকে, ডাক্তার দীপুমণি, তারই লোক। অর্থাৎ পাঠ্যপুস্তক বোর্ডে এখনও আগের সরকারের বেশিরভাগ লোক রয়ে গেছে, যে কারণে এই যে মিনিমাম সংস্কারটা সেই জিনিসটা হয় না। তো আমরা কিন্তু মাধ্যমিক উচ্চশিক্ষার একজন ভালো উপদেষ্টা পেয়েছি, ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার, খুবই উঁচু মানের একজন শিক্ষাবিদ, কিন্তু আমি তার কাছে আশা করব যে আরেকটু যেন মানে গতি পায় সংস্কারের কাজগুলোতে। অর্থাৎ আর যেসব সংস্কার হচ্ছে তার সঙ্গে শিক্ষা সংস্কার কাজের জন্য একই গতিতে এগিয়ে যায়, সেই প্রত্যাশা আপনি করছেন। ডক্টর এহসানুল হক মিলন, আপনার কাছে আসি, সেটি হচ্ছে যে শিক্ষার আসলে সমস্যার দিকগুলো আপনি কোনটা কোনটা দেখতে পান? শিক্ষা ব্যবস্থা আমরা যেটাকে বলছি, শিক্ষা কাঠামোতে সমস্যা আছে, আর কোন কোন সমস্যাগুলো আপনি চিহ্নিত করেন যে এই জায়গাগুলোতে আসলে পরিবর্তন দরকার? কেননা শিক্ষা ব্যবস্থার যখন পরিবর্তনের কথা বলা হচ্ছে, যখন অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে, তখনও কিন্তু সেখানে মতনৈক্য দেখা যাচ্ছে, সবাই একমত হতে পারছে না যে কিভাবে আসলে সংস্কারটা হবে। আপনার এই প্রশ্ন তো ছোট করে দেওয়ার কোনো অবস্থাতে সম্ভব না। আমি যদি প্রথমেই ধরি অ্যালোকেশন অফ বাজেট, জি, শিক্ষাই হচ্ছে পৃথিবীতে একটি দেশকে, জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার মূল চাবিকাঠি। তো সেই ক্ষেত্রে একটি রাষ্ট্রকে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করতে হবে শিক্ষায়। সেই জায়গায় একটি রাষ্ট্র সেই ইনভেস্টমেন্ট করছে না। ইউনেস্কো কমিশন থেকে বলা হচ্ছে বা আমরা দেখছি যে জিডিপির মিনিমাম 6% দেওয়ার কথা বলা হচ্ছিল, কিন্তু সেখানে আমরা কখনো 2-এর উপরে যেতে পারিনি। বিগত সরকার এই 2 যে দিত, 2-এর নিচে থাকতো 1.9 পর্যন্ত, এবং সেই জায়গাটি তারা অন্যান্য মন্ত্রণালয়, আইসিটি মিনিস্ট্রি হতে একটা শুভঙ্কর ফাঁকি তৈরি করে জনগণকে দেখাতো যে তারা নিয়ারলি 2 দিয়েছে, বাট অ্যাবসলিউটলি না। তাহলে এটা হলো প্রথম বিষয়টি। দ্বিতীয়টি হচ্ছে আমাদের সকলকে বিশ্বাস করতে হবে যে এই শিক্ষা মন্ত্রটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, দ্য হাইয়েস্ট প্রায়োরিটি পাবে। যেমন আজকে যদি বলি ডক্টর ইউনূস সাহেব, তিনি ইউনাইটেড নেশনে গিয়েছেন, মনে হচ্ছে যেন উনি একটা মিলন মেলায় উনি বন্ধু বান্ধবদের আড্ডা দিচ্ছেন। মানে ইট ইজ রিয়েলি আনবিলিভেবল ফিলিংস আমার জন্য যে ইউনাইটেড নেশনসে বাংলাদেশের সরকার প্রধান এইভাবে মানুষের সাথে কথা বলতে পারে, মিশতে পারে, কেউ হাক দিচ্ছে, কেউ জড়িয়ে ধরছে, হ্যালো ডক্টর ইউনূস। মানে একটা অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয়েছে, যেটা ইউনাইটেড নেশনসের ইতিহাসে এই 1944 সালে এই ইস্ট রিভারের পাশে যেটা হয়েছিল সেটা কেউ কোনোদিন কেউ দেখেনি। কিন্তু এই যে ডক্টর ইউনূস এই ধরনের একটি অ্যাপ্রিসিয়েশন পেল, কি জন্য? এর হাইয়েস্ট লেভেল অফ এডুকেশন তিনি শিক্ষাবিদ, শিক্ষাই হচ্ছে তার নেশা, পেশা, ধর্ম, কর্ম সব কিছু। তাহলে এই জায়গাটিতে আমরা বুঝতে পারি যে শিক্ষার গুরুত্বটা কথা, তাহলে আমরা সেই গুরুত্বটা দিচ্ছি না। নেক্সটে আসেন, এই যেটা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব চলে যাচ্ছেন অন্য সচিবে। শিক্ষা মন্ত্রণালয়ের সচিব শুড বি দ্য হাইয়েস্ট প্রায়োরিটাইজ সচিব হবেন উনি। উনার গুরুত্ব থাকবে সবচেয়ে বেশি, এবং সবচেয়ে যে বেশি এক্সপেরিয়েন্স
এবং মেধাবী তিনি হবেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব। কিন্তু আমাদের এখানে তো সচিবও শিক্ষা মন্ত্রণালয় থেকে অন্য মন্ত্রণালয়ে চলে যাচ্ছেন, সেটাকে সেই লেভেলে গুরুত্ব দেওয়া হচ্ছে না। তারপর আসুন, যারা আমরা বলি শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড ঠিক করার যে চিরোপ্র্যাকটিক ডক্টর অর্থাৎ আমাদের শিক্ষকরা, সেই শিক্ষকদের তো আমরা বেতনই দিচ্ছি না। উনি তো দৈনিক শিক্ষা .com-এর একজন কিংবদন্তি, উনি শিক্ষকদের নিয়ে সাজান। আমি এখানে বসে জিজ্ঞেস করছি, বলুন তো হাই স্কুলের শিক্ষকদের বেতন কত? মুখস্থ বলে দিলেন 17,500 টাকা। আমি বললাম তাদের সংসার, কারণ আবার একটু বাদ দিয়ে দেন, কি অন্যান্য কিছু খরচ আছে সেগুলি বাদ দিয়ে দেন, ওই ট্রাস্ট, তাদের কল্যাণ ট্রাস্টের পয়সা দেওয়া, যেটা আমরা করেছিলাম কল্যাণ ট্রাস্টের জন্য। দেখুন অবসর ভাতার সুবিধা দেখুন, আমাদের সময় একজন শিক্ষক বাড়ি ফিরে যেতেন রিটায়ারমেন্টের সময়, আমরা মুসলমান হলে এক জিল কোরআন শরীফ, একটি ছাতা, একটি জায়নামাজ দিয়ে বিদায় দিয়ে দিতাম ওনাকে, করুণভাবে আমরা ফেয়ারওয়েল দিতাম। তা আজকে সেই শিক্ষকদেরকে মোটামুটি তাদের আমরা অবসর ভাতার ব্যবস্থা করেছি, কল্যাণ ট্রাস্টের ব্যবস্থা করেছি, যেটা বেগম খালেদা জিয়া সরকার করেছিলেন, আমরা কিছুটা হলেও করেছি। আমরা তাদেরকে উৎসব ভাতার ব্যবস্থা করেছিলাম আংশিক, কিন্তু দেখুন সেই 2006-এ করা হয়েছে, 2024-এ এসেও তারা এখন পর্যন্ত তাদের উৎসব ভাতাটা পেল না, সামান্য পাচ্ছে। তো এই যে শিক্ষকদের অবহেলা করা হয়, উনি খুব সুন্দরভাবে বললেন, বিয়ের সময় নাকি সাংবাদিক আর শিক্ষকদের কথা কেউ বলে না। আমি দেখেছি উনি খুব ভালো বিয়ে করেছেন, সুন্দরী বিয়ে করেছেন, আমি বিয়ের দাওয়াতও খেয়েছিলাম, ছেলে মেয়েরাও বড় হয়ে গিয়েছে, উনি হয়তো ভাগ্যবান, খুবই ভালো পেয়েছেন। কিন্তু কথাটা কতটা বাস্তবিক? তাহলে শিক্ষক তাদের সম্পর্কে আমরা মোটেই কোনো আলোচনা করছি না। এখানে বসে জিজ্ঞেস করলাম যে প্রায় মাধ্যমিক লেভেলে কোনো ডিজির প্রয়োজন আছে কিনা, সে তো এটা নিয়ে গবেষণা করে, অবশ্যই প্রয়োজন আছে। নিয়ারলি 22,000 না আমাদের মাধ্যমিক স্কুল, তার জন্য একজন ডিজি নেই, কিন্তু 3,000 মাদ্রাসার জন্য আলাদা ডিজি রয়েছে। আমি পরিসংখ্যান ভুল বলতে পারি, আপনি লিখেছেন এখানে। তাহলে এই যে দেখুন অবহেলাটা, এই অবহেলাটা করলে তো হবে না। ধরুন জাপানে 71% কারিগরি শিক্ষার উপরে গুরুত্ব দেওয়া হয়। একটা রেডিও, টেলিভিশন, আমাদের সময় সব কিছু জাপান মেড ক্যামেরা হলে খুব সবচেয়ে ভালো হতো, তাই না? তাহলে আজকে আমরা দেখছি যে জাপানে 71% কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়। আমাদের দেশে 21টি মন্ত্রণালয় কারিগরি শিক্ষার উপরে কাজ করে। কি জন্য 21টি মন্ত্রণালয় কাজ করতে হবে? ব্রিং ইট টুগেদার, এটাকে 21 থেকে একটাই নিয়ে আসুক। দরকার হয় প্রাইমারি এডুকেশনের মতো একটা মন্ত্রণালয় যেন করেছে, ঠিক টেকনিক্যাল এডুকেশন একটা মিনিস্ট্রি করা হোক, গুরুত্ব দেওয়া হোক। গুরুত্বহীন হয়ে আছে, কিন্তু এটি তো আমাদের দরকার। 71% খরচ দিতে হয় আপনার পরিবারের সদস্যদের দ্বারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যাচ্ছে। তা সরকার কি করছে? এই যে আজকে প্রাইভেট ইউনিভার্সিটি বানাচ্ছে, প্রাইভেট ইউনিভার্সিটি বানিয়ে তারা বিলাসবহুল বাড়ি গাড়ি করছে। ওই আজকে বাংলা ট্রিবিউনে কোন পত্রিকা দেখলাম, সে বিশাল অবস্থা ড্যাফোডিল সম্পর্কে বলেছে, শুনে তো মনে হচ্ছে যেন সে কোথাকার আলাউদ্দিনের চেরাগ পেয়ে গিয়েছে। মানে শিক্ষাটা হয়ে গেছে কারোর কাছে ব্যবসা। তাহলে এই ব্যবসাটা কার সাথে করছেন? জাতির সাথে করছেন। তো সেই জায়গাতে এই গভর্নমেন্টকে আমি ব্যক্তিগতভাবে আশা করছিলাম যে ফার্স্ট প্রায়োরিটি দিবে এডুকেশনকে, এবং এডুকেশন কমিশন বানানো এই মুহূর্তে এতটা জরুরি এটা বলার নেই। কিন্তু এডুকেশন নিয়ে কেউ কোনো কথা বলছে না, কারণ এডুকেশন কমিশন তো কাউকে ক্ষমতা এনে দিবে না। জনাব সিদ্দিকুর রহমান খান, আপনার কাছে একটি প্রশ্ন রেখেছিলাম, একটি নয় আসলে দুটি প্রশ্ন ছিল, সেটি দিয়ে শুরু করি। জি, একটা হলো পাঠ্য বইয়ে বদল সরকার পরিবর্তনের সাথে সাথে, সেটা বলেছিলেন। আমার মনে হয় এটার জন্য দরকার একটা স্থায়ী কমিশন, যে কমিশন আসলে সব দিক বিবেচনা করে, সব রাজনৈতিক দল কার কী ভূমিকা আমাদের দেশ জাতি তৈরি, গঠন, এগিয়ে নিয়ে যাওয়া, এরকম। আমি আজকে সরকার আছি এক দলের, আমি ইচ্ছা মতো আমি পাঠ্য বইয়ে ইতিহাস সাজালাম, সেটা যেন হতে না পারে। একটা স্থায়ী কমিশন থাকবে, তার মাধ্যমেই কেবল এই যে একটা অপসংস্কৃতি, সেটা থেকে রক্ষা পাওয়া সম্ভব। আরেকটি বিষয় হলো, একটুখানি মাঝখানে বলি, সেটা হলো মিলন ভাই বলেছিলেন যে উৎসব ভাতা শতভাগ হয় না কেন। এই যে কদিন আগে, মানে আমাদের 2 মাস হলো নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারা কিন্তু পারতেন খুবই কম টাকা। মিলন ভাই যখন প্রতিমন্ত্রী তখন অনেক তদবির করে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বুঝিয়ে সুঝিয়ে, তখন টাকা ছিল না, তারপরও শুরু করলেন যে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকরা কোনো ঈদের সময়, সরকারি শিক্ষকরা বা সরকারি কর্মকর্তা কর্মচারীরা উৎসব বোনাস পেতেন, পান এখনও সবাই, কিন্তু তারা পেতেন না।
তো প্রধানমন্ত্রীকে বুঝিয়ে মিলন ভাই শুরু করলেন কর্মচারীদের জন্য 50% মূল বেতনের আর শিক্ষকদের জন্য 25%। সেই 2004 আর আজকে 2024 এখনও পর্যন্ত সেই জায়গায় আছে, একটুও বাড়েনি এবং টাকার পরিমাণ কিন্তু খুবই কম। তাদেরকে শতভাগ বোনাস বা উৎসব ভাতা সেটা দিতে যে টাকা লাগে সেইটা সাবেক একজন প্রধানমন্ত্রীর নিজের স্বীকারোক্তি মতে একজন পিয়নের যে টাকা আছে 400 কোটি তারও কম। তো এই হলো আমাদের শিক্ষার প্রতি দরদ, এই হলো শিক্ষার প্রতি আমাদের মায়া। আর ভাই বলেছিলেন যে ভাই কারিগরির উপরে পিএইচডি করেছেন এবং এই যিনি এখন বর্তমান আমাদের যিনি শিক্ষা উপদেষ্টা মহোদয় আছেন, ভাইয়ের পিএইচডির খবর পেয়ে ফেসবুকে অর্থাৎ মেসেঞ্জারে কল করে মেসেজ পাঠিয়ে ভাইকে ধন্যবাদ জানিয়েছেন যে আপনি এমন একটা বিষয়ে পিএইচডি করেছেন। ভাই তখন মালয়েশিয়ায়। তো কারিগরিতে ভাই কোনো উন্নতি দেখে না, কিন্তু আমি একটা উন্নতি দেখি। সেটা হলো আমাদের এখানে যে কারিগরি বোর্ড আছে সেখান থেকে নকল সনদ না, জালও না, একেবারে অরিজিনাল সনদ টাকা দিলে পাওয়া যায়। সেটা গত এপ্রিল মাসে সেটা আবিষ্কার হলো যে টাকা দিলে অরিজিনাল সনদ পাওয়া যায়। খুব মজার বিষয় হলো এই মাসে শুনলাম, এই মাসের শুরুর দিকে, যে সেই যারা কালপ্রিট ছিল, সব ধরনের কালপ্রিট, তারা সবাই জামিনে বেরিয়ে গেছে। এই যে সংস্কার, এই যে কমিটি না হওয়ার কুফল হলো এটা। যদি একটা শিক্ষা কমিশন হতো তখন তাদের এটা নজরে আসতো, এই অন্তত জামিন পেত না, আরও নতুন কাউকে খুঁজে বের করা হতো, মূলোৎপাটন করা হতো। সেটা না করে কমিশন না হওয়ার কুফল হলো এটা যে এই কালপ্রিটটা সবাই জেল থেকে বেরিয়ে গেছে। আরেকটা বিষয়, অবসর এবং কল্যাণ, এমপিওভুক্ত শিক্ষকরা বেতন এমনিতে কম পান, আপনারা জানেন। তারপর সরকারি কর্মকর্তা কর্মচারীরা যেমন পেনশন পান, এককালীন টাকা পান, আবার মাসে মাসে তারা ভাতা পান। এমপিওভুক্ত শিক্ষকদের কিন্তু সেই সুবিধা নেই। মিলন ভাইরা যখন মন্ত্রী তখন একটা সুবিধা চালু করেছিলেন যে এককালীন একটা টাকা দিবেন। সেই টাকাটা ধরুন তার বেতন থেকে প্রতি মাসে 4 এবং 6 মোট 10% টাকা কেটে রাখা হয়। তো যখন অবসরে যাবে তখন তার থেকে প্রায় 75 মাসের সমান টাকা দেওয়া হয়। তাতে কারো 12 লাখ হয়, কারো 20 লাখ হয়, কারো 22 লাখ হয়, যার যত বেশি তত বেশি টাকা হয়। তো সেটা এই মুহূর্তে প্রায় 40,000 আবেদন জমা আছে। সেই টাকাটা দিতে গত 10-12 বছরে যে একটা অপসংস্কৃতি তৈরি হয়েছে সেটি হলো 30%, মিস্টার 30% নামে পরিচিত এই কল্যাণ ট্রাস্টের যিনি সদস্য সচিব, এখন পলাতক, 5 আগস্টের পর থেকে পলাতক। এই 40,000 আবেদনকারী, তাদের কারো বয়স 62, 63, 64, 65। এই স্যাররা কিন্তু এখন কোথায় যাবে? এই কল্যাণ এবং অবসর দুইটার সবাই পলাতক। অথচ এই 2 মাসেও কিন্তু সরকার পারত এখানে 2টা নতুন কমিটি দিয়ে তারপরে এই যে আবেদন জমা আছে, কত টাকা আছে, সেই টাকাগুলো থেকে যাকে বেশি প্রায়োরিটি হিসাব টিকাস করে এতে দিতে পারতেন। সেটা কিন্তু হয় না। এটাও না হওয়ার কারণ আসলে কমিশন না হওয়া। আরেকটি বিষয় আপনি যেটা বলছিলেন যে এই শিক্ষার জন্য কি করা উচিত। সময়ের সাথে যে পরিবর্তন হয়ে যাচ্ছে, বদলে যাচ্ছে পাঠ্যক্রমগুলা, বইগুলার সবকিছু বদলে যাচ্ছে, আমরা ইতিহাস বদলে যেতে দেখছি। মানে একটা রিজিড একটা শিক্ষা পদ্ধতি কেন আমরা আসলে পেতে পারছি না এখন পর্যন্ত? সব ক্ষেত্রে আপনি রিজিড পাবেন না, শিক্ষাক্রম তো বদলাতেই হবে, কারণ প্রতিদিন নতুন বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষাক্রমটা বদলাতে হবে, কিন্তু ইতিহাস বদলাবে না। ইতিহাস ঠিক রাখার জন্য স্থায়ী কমিশন, আমি যেটা বলেছি। আরেকটি বিষয় খুবই জরুরি, সেটা হলো আপনি নীতি নৈতিকতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দিতে হবে। সেটা প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত। টাকা দিয়ে প্রাইমারিতে শিক্ষক হওয়া যায়, টাকা দিয়ে হাই স্কুল কলেজে শিক্ষক হওয়া যায়, তেলবাজি করে টাকা দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া যায়। তো এইরকম যারা টাকা দিয়ে শিক্ষক নিয়োগ পাওয়ার পরে তারা কি নীতি নৈতিকতা শিক্ষা দেবে আমাদের জাতিকে? তো আমাদের একটা সবচেয়ে খারাপ জিনিস হলো গিয়ে আমরা একটা ধরে নিয়েছি যে অর্থনৈতিকভাবে খারাপ তাকেই আমরা খারাপ বলি, যে অর্থনৈতিকভাবে দুর্নীতিবাজ তাকে আমরা দুর্নীতিবাজ বলি। কিন্তু নৈতিক যে একটা অসততা, সেটা যে একটা বিশাল বিষয়, সেটা কিন্তু ভুক্তভোগী হয়ে আমরা যখন পাবলিক পরীক্ষার প্রশ্ন শিক্ষকের হাতে রাখতে পারি না, সেটা রাখতে হয় আমার ওসির কাছে। আপনার কাছে একটি প্রশ্ন রেখে একটু যেতে চাই, সেটা হচ্ছে যে এই যে অভ্যুত্থানের পর আমরা দেখেছি বিভিন্ন জায়গায় স্কুল
স্কুলের যে শিক্ষক শিক্ষিকা যারা আছে তাদের জোর করে আসলে পদত্যাগ করানো হচ্ছে। আমরা এখন পর্যন্ত জানি যে সব বিশ্ববিদ্যালয় খোলা সম্ভব হয়নি। শিক্ষা ব্যবস্থায় যে শৃঙ্খলা আমরা যেটাকে বলি সেটি এখন পর্যন্ত ফিরে আসেনি। এই সরকারের আসলে এই মুহূর্তে করণীয় কি সেটা নিশ্চয়ই একটু শুনবো। জনাব ডক্টর এহসানুল হক মিলন, আপনার কাছে আসি একটি অন্যরকম বিষয়। মুন্সিগঞ্জের শ্রীনগর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের যে অর্থনীতি বিভাগের প্রশ্ন, সেটিতে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের যে অংশটি ছিল সেখানে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, ভাষা আন্দোলনের ইতিহাস সবকিছু বাদ দিয়ে শুধুমাত্র আমাদের যে অভ্যুত্থানটি হলো সেটি নিয়ে প্রশ্ন করা হয়েছে। ইতিহাসকে এভাবে বাদ দিয়ে দেয়াটাকে আপনি আসলে কিভাবে দেখতে চান? ইতিহাস কখনো বাদও দেওয়া যায় না, ইতিহাস কখনো রচনাও করা যায় না। ইতিহাস ইতিহাসই। আসলে হয়েছে ব্যাপারটা, আমরা ইতিহাস রচনা করেছিলাম আমাদের সুবিধা মতো, সেই কারণেই আজকে ইতিহাস নিয়ে কথা হচ্ছে। আর বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস কিন্তু এখনো চলমান জীবন্ত ইতিহাস, সকলে মরে যায়নি, শত বৎসর হয়নি। সেই কারণেই মুক্তিযুদ্ধকে যেভাবে আজকে আমরা পোর্ট্রেট করেছি, এই মুক্তিযুদ্ধের সন্তান, মুক্তিযুদ্ধের কোঠা, যারা 2 বছরের বাচ্চা তারাও মুক্তিযোদ্ধা, যারা জন্ম নেয়নি তারাও মুক্তিযুদ্ধের 53 বছর পরও অরিজিনাল মুক্তিযোদ্ধা দিনে দিন বেড়েই চলছে। এই যে মুক্তিযুদ্ধকে, মুক্তিযোদ্ধাদেরকে, এই ইতিহাসকে আমরাই কিন্তু নষ্ট করেছি। সেই জন্যই এখন এই যে একজন সাংবাদিক আমাকে নিউ ইয়র্কের মনির হায়দার সাহেবের সাথে কথা হচ্ছে, উনি বলে যে মিলন ভাই, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের নাম দিয়ে দেওয়া উচিত গণ অভ্যুত্থান মন্ত্রণালয়। চিন্তা করুন, গণ অভ্যুত্থান মন্ত্রণালয়। কারণ মুক্তিযুদ্ধটাকে আমরা এমনভাবে আলোচনা করেছি যে সাবেক প্রধানমন্ত্রী তিনি যেইভাবে কটাক্ষ করেছেন, সেই জন্যে আজকের এই প্রেক্ষাপটে এই কারেন্ট ইস্যুটাকে নিয়ে আলোচনা করতে চাই। আপনি দেখুন, এই এডুকেশন ইজ এ গ্লোবাল কমোডিটি। এটাকে আপনি যতই সিলেবাস কারিকুলাম দিয়ে যতই সংকুচিত করে আপনার লোকাল প্রোডাক্ট হিসাবে মার্কেটিং করতে চান, এটা হবে না। ইউ আর কম্পিটিং উইথ দ্য আদার নেশনস, আদার কান্ট্রিজেস। সেই ক্ষেত্রে এই শিক্ষা ব্যবস্থা যুগ উপযোগী হওয়া এটা 100% ম্যান্ডেটরি। সেই জন্য বলছিলাম এই সরকারের প্রথম যে কমিশনটি আমি আশা করছিলাম, দ্য ফার্স্ট কমিশন, বিকজ ইট ইজ এ ডক্টর ইউনুস গভর্নমেন্ট, সেটাই হওয়া উচিত ছিল শিক্ষা কমিশন। আপনি আরেকটু যদি দেখেন, এই পাঠ্যপুস্তকে যতই পড়ানো হোক কিন্তু আলটিমেটলি সেটা কিন্তু কেউ মেনে নেয়নি। আপনি যদি এই বিগত দিনগুলোর পাঠ্যপুস্তকের ইতিহাস পর্যালোচনা করে দেখেন, সেখানে কি ছিল? বঙ্গবন্ধু 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 ছাড়া তো কিছুই ছিল না। কিন্তু দেখেন, যারা জন্মের পর থেকে এই বইগুলো পড়েছে তারাই আজকে রুখে দাঁড়িয়েছে, নো, দ্যাটস নট দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। দেখুন, এই যে জেনারেশন জি, এই জেনারেশন জি তাদের যে কারেন্ট ডিমান্ড ইটস এ গ্লোবাল ডিমান্ড, দে আর রিলেটেড উইথ দ্য হোল ওয়ার্ল্ড। সেই জন্যই তারা নিজেদেরকে নিজেদের মতো তৈরি করে নিজেদের মতোই আজকে প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছে। এবং আপনি আজকে শিক্ষা ব্যবস্থায় যারা ইন্টারন্যাশনালি কম্পিট করে তারা কিন্তু আমাদের এনসিটিভি সিলেবাস কারিকুলামের অপেক্ষা নেই, তারা তাদের সিলেবাস কারিকুলাম কম্পিট করছে। তারা বিশেষভাবে হয়তো বা সেটির সুযোগ পাচ্ছে। যখন আমরা আমাদের শিক্ষা ব্যবস্থার বিশেষ একটি দিক, সেটা হচ্ছে বৈষম্যের শিক্ষা ব্যবস্থা আমরা বলে থাকি, বাংলা মাধ্যমে যারা পড়ছে, ইংলিশ মিডিয়ামে যারা পড়ছে, মাদ্রাসায় যারা পড়ছে, এই যে বৈষম্যের জায়গাটা সেটি কেন আসলে দূর করা? সেই জন্য বৈষম্য বিরোধী একটি সরকার যেখানে হয়েছে সেইখানে শিক্ষায় বৈষম্য থাকতে পারে না। দ্যাটস দ্য রিজন আমি বলছি যে 1 নম্বর শিক্ষার কথা বলা উচিত ছিল। দেখুন, এই যে বৈষম্য বিরোধী শিক্ষা ব্যবস্থা, এটা আজকে জেনারেশন মেনে নিচ্ছে না বলেই তারা কথা বলছে। কিন্তু আমরা যারা আজকে দায়িত্ব পেয়েছি বা এই দেশ চালাচ্ছি, আমরা কিন্তু এই বিষয়টাকে অ্যাড্রেস করতে পারছি না, বিকজ তাদের সাথে এটা কিন্তু ডক্টর ইউনুস বলছেন যে তারা যেভাবে চিন্তা করছে আমরা এইভাবে করছি না। লেটস টক অ্যাবাউট দেম, তারা কি চায় তাদেরকে বুঝতে হবে, তাদেরকে জানতে হবে। তার মানে ডক্টর ইউনুস একাই শুধু এই ইয়াং হয়ে গিয়েছেন, ওনার বয়স হয়ে গিয়েছে জেনারেশন জি, কিন্তু অন্যদের সেটা হচ্ছে না। এভরিবডি হ্যাজ টু কোপ আপ। সেই জায়গাটি আমাদের ঘাটতি রয়েছে। জি, জনাব সিদ্দিকুর রহমান, শিক্ষাঙ্গনে যে মবের বিষয়টি নিয়ে আমি আসলে কথা বলছিলাম, বিশেষ করে এই সময় এখন পর্যন্ত শিক্ষাঙ্গনের যে শৃঙ্খলা সেটি ফেরানো সম্ভব হয়নি। এই সরকারের আসলে করার জায়গাগুলো কি আছে, করণীয় কি, আপনার কাছে কি মনে হয়? জি, আপনাকে ধন্যবাদ। করার অবশ্যই অনেক কিছু আছে। আমি আবারও বলি, শিক্ষা কমিশন না হওয়ার এটাও একটা কুফল যে এই শিক্ষকদেরকে, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদেরকে রক্ষা করতে না পারা। এনটিআরসি নামে একটা
প্রতিষ্ঠান আছে জি স্বায়ত্তশাসিত, মিলন ভাই করেছিলেন এটা বেসরকারি শিক্ষক নিয়োগের জন্য। এই যে ইস্কাটনে অফিসটা, সেই অফিসে যারা কর্মকর্তা প্রশাসন ক্যাডারের এবং শিক্ষা ক্যাডারের, সেই অফিসে কদিন পর পর হামলা হয়। সেই অফিসে গিয়ে সবাইকে জিম্মি করে ফেলে। সকাল 11টা থেকে 6টা পর্যন্ত তারা পুলিশ ডাকে, পুলিশ আসে না। তারা শিক্ষক নিয়োগ দেওয়া প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানের কর্মকর্তারাই অসহায়। এইখানে গিয়ে জোর করে তারা শিক্ষক পদে নিয়োগ দিতে হবে বলছে, আমাদের সবার নাকের ডগায়। তারা শিক্ষা মন্ত্রণালয়ে খবর পাঠায় যে আমরা অসহায়, আমাদেরকে রক্ষা করুন। আমি এখন পর্যন্ত দেখি নেই তাদের জন্য কোনো পুলিশ বা অন্য কোনো ফোর্স পাঠিয়েছে, কারণ আমার অফিসটাও এই অফিসের কাছাকাছি। আর একটা যেটা বলেছেন যে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান হেড স্যার বা প্রিন্সিপাল তাদের যে বিষয়টি, সেটি কিন্তু খুবই লজ্জাজনক, খুবই কষ্টকর, এটা খুবই নিন্দনীয় একটি বিষয়। কিন্তু এটা দিনের পর দিন চলছে। আপনি পত্রিকা খুললে দেখবেন যে প্রতিদিনই কোথাও না কোথাও মিছিল, পদত্যাগ চাই, পদত্যাগ পাই, এবং যেভাবে আসলে হেনস্থা করা হচ্ছে সেটাকে আসলে কোনোভাবে থামানো যাচ্ছে না। এবং এই হেনস্থার পিছনে কিছু কিছু কারণ আছে। সেটি ধরেন, আমি এটা সাপোর্ট করছি না, কিন্তু আমি উদাহরণ হিসেবে বলছি। আমি কয়েকটা গবেষণা করে দেখেছি, সবচেয়ে বেশি যারা লাঞ্ছিত হয়েছে একেবারে শুরুর দিকে, পরে অবশ্য ঘটনা অন্য, ব্যক্তিগত রেশারেশি, ব্যক্তিগতভাবে প্রতিশোধ নেওয়া। কিন্তু প্রথম দিকে কিছু ঘটনা ঘটছে। সেটি কি হয়েছে, ওই হেড স্যার হওয়ার যোগ্য ছিলেন না, কিন্তু যে উনি ওই ক্ষমতাসীন দলের একটি পদে ছিলেন, ওই পদ দেখিয়ে তিনি প্রতিষ্ঠান প্রদান হয়েছিলেন। সবাই ক্ষুব্ধ ছিল। অভিভাবকদের সাথে সে শিক্ষক সুলভ আচরণ করেন নাই, শিক্ষার্থীদের সাথে অভিভাবক শিক্ষক সুলভ আচরণ করেন নাই। তো সুযোগ পেয়ে 5 আগস্টের পরে প্রথম দফায় তারা কিছু মানুষের প্রতি প্রতিশোধ নিয়েছেন, এটা আমরা দেখেছি। কিন্তু সেটার সংখ্যাটা কম। বেশিরভাগই হলো যারা ভালো শিক্ষক, নিরিবিলি, একটু নরম টাইপের, তাদের পিছনে এই জিনিস এখনও কিন্তু চলছে। আমি আশা করি যে আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় এবং নতুন যিনি শিক্ষা সচিব আসবেন এবং শিক্ষার যারা ডিজি আছেন, 3টা অধিদপ্তরের 3টা ডিজি আছেন, মহাপরিচালক, তারা যেন একটু অন্তত পত্রিকায় হলেও বিবৃতি দেন। প্রথম দিকে একটা শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা সার্কুলার হয়েছিল, আহ্বান জানানো হয়েছিল। আমার মনে হয় যে এটি নিয়ে টেলিভিশনে আলোচনা হতে পারে এবং স্যাররা, এই প্রতিষ্ঠান প্রধানরা, অর্থাৎ শিক্ষার যারা প্রশাসক পদে আছেন, তারা যেন একটু অন্তত সপ্তাহে সপ্তাহে একটু খোঁজ খবর নেন। ওই জায়গাগুলোতে একটু যারা ইউনো সাহেব আছেন, ডিসি সাহেব আছেন, এসপি সাহেব আছেন, তাদের সাথে যেন একটু কথা বলে, এসপি সাহেব আপনার এলাকায় একজন প্রধান শিক্ষক হেনস্থা হচ্ছেন, আপনি একটু পদক্ষেপ নেন। এটাতে যে গুরুত্বটা আসলে দেয়া দরকার বা যে গুরুত্বটা আমরা প্রত্যাশা করেছি সেটি আসলে সেভাবে নজরে আসেনি, সেটি হচ্ছে সবথেকে দুঃখজনক ব্যাপার। জনাব ইহসানুল হক মিলন, আপনার কাছে একেবারে শেষ প্রশ্ন নিয়ে আসে, সেটি হচ্ছে সংস্কার কাজটা যেহেতু বিশেষ জোর দেওয়া হচ্ছে, সামনে আমরা সংস্কার দেখতে চাই, এখানে আসলে কাদেরকে যুক্ত করা উচিত বলে আপনি মনে করছেন? বিশেষ করে দক্ষ যারা শিক্ষক আছেন, শিক্ষাবিদ যারা আছেন, তাদেরকে কিভাবে যুক্ত করা যায়, কি মনে করছেন? হ্যাঁ, সংস্কার বিষয়টা অত্যন্ত গুরুত্ব। তার আগে আমি ওনার এই যে শিক্ষক নিয়ে যেটা হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। এই গভর্নমেন্ট ইনস্ট্যান্টলি তারা এই গভর্নিং বডিগুলিকে চেঞ্জ করা দরকার ছিল এবং সেই গভর্নিং বডিগুলিকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা উচিত ছিল, যে তাহলে এই স্কুল কলেজগুলোতে এই ঘটনাগুলো ঘটতো না। এটা খুব সিরিয়াসলি তাদের মিন করা উচিত ছিল। তারপরে যে উনি এনটিআরসির কথা বলেন, যেটা শিক্ষক নিবন্ধন, যেটা আমরা করেছিলাম, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষক কারা হবে, তাদের যোগ্যতা কি, এবং যোগ্যতার ভিত্তিতে তাদেরকে নিয়োগ দেওয়া হবে, সেই জায়গাটিকে আরও রিনোভেশনের দরকার রয়েছে। এই জন্য বলছিলাম শিক্ষা কমিশনের কথা। এনটিআরসিতে যে যারা বেসরকারি স্কুল রয়েছে, সেখানকার শিক্ষকদেরকে যদি তাদেরকে উপযুক্ত মর্যাদা দেওয়া হয়, বেতন ভাতা বৃদ্ধি করা হয়, এমনকি তাদেরকে যদি ট্রান্সফারেবল জব করা হয়। কারণ আমরা দেখেছি এর আগে যে শিক্ষক নিয়োগে যে স্বজনপ্রীতি হতো বা পলিটিক্যালাইজড করা হতো, সেই জায়গাতে বেরিয়ে আসতে হবে। এখন আসা যাক আপনার শেষ প্রশ্নটি, যে কাদেরকে এখানে নেওয়া যেতে পারে। হ্যাঁ, আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি কারা শিক্ষার অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে ছিলেন এবং কারা কোয়ালিফাইড এডুকেশনিস্ট রয়েছেন, তাদেরকে কিন্তু সমাজে আমরা বুদ্ধিজীবী হিসাবে দেখতে পাচ্ছি। যেমনিভাবে আমরা ওয়াহিদুজ্জামান স্যারকে আমরা দেখেছি যে তিনি এখানে এসছেন, ওই কোয়ালিটি নিয়ে উনি এসছেন। উনি আগে অ্যাডভাইজার ছিলেন সেই কারণে নয়, যেটা সিদ্দিক সাহেব বললেন। আমার পিএইচডি প্রোগ্রাম শেষ হওয়ার পরে উনি নিজে একটা টেক্সট পাঠিয়ে দিলেন, কনগ্রেচুলেশন করলেন যে ইট ইজ ওয়ান্ডারফুল যে আমাকে দেখছেন যে আমি একজন পলিটিশিয়ান ও একাডেমিশিয়ানের কাজ করছি। এই যে পলিটিশিয়ান, একাডেমিশিয়ান বা তারা যারা এখানে স্পেশালিস্ট রয়েছে, ওই এনসিটিভি স্পেশালিস্ট না, সেটা তো ঢাকায় ট্রান্সফারে আসার জন্য, তোষামোদি করার জন্য এবং কাকে সন্তুষ্ট করা যায় সেই টার্গেট নিয়ে, সেটা নয়। এখানে কোয়ালিটিকে দাম দিতে হবে।
এই কোয়ালিটি সিলেকশনে গভর্নমেন্টকে বা যারা গভর্নমেন্টে রয়েছেন দায়িত্বে তাদেরকে সেখানে কাজ করতে হবে। সেই জন্যই আমি মনে করি বাংলাদেশে এই শিক্ষা কমিশনে নিয়োগ দেওয়ার মতো প্রচুর রয়েছে, এবং শিক্ষা কমিশনে যখন তারা কমিটি করবেন ছাড়বেন তখন দেখবেন আমরা যারা এডুকেশনিস্ট রয়েছে আমরা শ্যাডো হিসাবে কিন্তু আমরা সেখানে সাজেশন দিতে থাকবো, অবশ্যই আপনারা সেখানে সেটা আমরা দিতে থাকবো। এইভাবেই জাতীয়ভাবে সকলে এটাতে সম্পৃক্ত থাকবেন এবং তাদের একটা ওপেন মাইন্ড থাকতে হবে যে আমরা এই বিষয়টা আলোচনা করতেছি, এনিবডি ওয়ান্টস টু পার্টিসিপেট দে ক্যান পার্টিসিপেট। তখন এই যে তাদের একটা ঝুড়ি থাকবে যে ঝুড়িতে সকলেই তাদের মন্তব্য করবে, দেন দে উইল সি এখান থেকে স্ক্রুটিনাইজ করে কোন কোনগুলি নেওয়া যায়। বাট এটা করতে হবে। এটি হচ্ছে সবথেকে বড় কথা। শিক্ষকদের সংকটগুলো আসলে কেটে যাক, আমরা সেটি চাই। শিক্ষাঙ্গনে শৃঙ্খলা ফিরে আসুক, সেটি আমরা চাই। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আবারও ধন্যবাদ জানাচ্ছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ আবারও।